তুমি না আমার সব থেকে বেশি ভালোবাসো।
ভালোবাসলে আদিত্যতে করতে হবে তার কি মানে আছে? হ্যাঁ হ্যাঁ আমি তো আর বেশি দিন বাঁচবো না। ক্ষমতা সে প্রতিষ্ঠা করে দিলাম। তুই যদি বলবে নাকি এইসব কথাগুলো আমার ভুল করাবি তার ভুল করছিস, জানিস তো লোকে আমাকে বলে। এই তো ঝগড়া করার সময় কেমন মুখে পল পড়ছে। এখন তো যন্ত্রণা ভাগ করছিস না? চালাকি হচ্ছে না? আমি কাছে যাই অন্যের খপ করে কেড়ে নিয়ে মুখে পুড়ে নেবার মতলব। আমাকে রাখতে হবে না, মরা কান্না চলেছে। এক্ষুনি দামি মেখে নিয়ে মায়ের আদিত্যতা শুনে যাবে। ঠিক আছে তুলে দিচ্ছি। তুই চকলেট পাবি না, এটা তোকে এসে দিতে হবে। এক মাস আগে তো পাচ্ছিস, এখন পাচ্ছি না বলে চলবে? আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, সোয়েটারটা খুলে ফেল। হ্যাঁ ওটা কম ওজন নাকি? ওটা তুই বলছিস না, ধুমস সোয়েটার গায়ে চাপিয়ে বসে আছিস, খুলে ফেল। এইটুকু ঠান্ডা মরে যাচ্ছে। তোর আদি ভাবটা না তোকে আদি খেতে করে তোর মাথাতে খেয়েছে। কর বলছি কর। হাঁটার চেষ্টা কর, গা গরম হয়ে যাবে। হাঁটার চেষ্টা কর, আমি একটু এগিয়ে দিচ্ছি, হাঁটার চেষ্টা কর। জিনিসটা খুলে ফেল। হ্যাঁ এটা কম ওজন নাকি? ওদের জন্য পাচ্ছিস না, এটা খুললে পারবি না। খুলে বাড়িতে না আমি একমাত্র সুস্থ রে, বাকি সব কটা পাগল। সামান্য কি একটা অসুখ করেছে মেয়েটার, বাড়ি শুধু সবাই নাটক করে বেড়াচ্ছে, সারাক্ষণ বুক চাপড়ে কেটে চলেছে। বলছি লজ্জা করছি? আমাকে জমাতে দেখলাম এখন লজ্জা করছে। বলছি মাকে খুলবি কি খুলবি না বল? খুলবি না? তোর বাবা খুলবে না।
জানলা বন্ধ করে দিচ্ছি। বিয়ের আগে তোর একটু খোঁজ খবর করে নেওয়া উচিত ছিল রে সব। লোকটা নিশ্চয়ই রাত্রিদের বংশে কারো ছিল। তুই নিয়েছিলি? মানে উজ্জ্বলাদের বাড়িতে কার কোন রোগ আছে সেই খোঁজটা রেবার সময় তুই নিয়েছিলি? তুই রেখে যাচ্ছিস কেন? ফালতু কথা বলিস না, মদ খাচ্ছিস, চুপচাপ খা, জ্ঞান নিতে আসিস না। কোনো ট্রিটমেন্টে কি নেই? না। চোখের সামনে তিল তিল করে শেষ হয়ে যাবে, চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই আমার। সব ডাক্তারই তো জবাব দিয়ে দিল, কম তো দেখালাম না। মায়োটনিক মাসকুলার ডিস্ট্রফি, সমস্যাটা জেনেটিক। ভারতবর্ষে এই মুহূর্তে এর কোনো চিকিৎসা নেই কেমন ভাবে। রোজ আস্তে আস্তে মাসেলগুলো শুকিয়ে যাচ্ছে, তারপরে একদিন হাড়টা দুম করে থেমে যাবে, ব্যাস সব শেষ। আহারে, ফুলের মতো মেয়েটা, ভাবলেই চোখে জল আসছে। হ্যাঁ, তবে আমার কপাল। বাবা ভাগ্য নিয়তি, আর কপালে কি আছে কেউ জানে না। যা বলেছিস। একজনে পড়ে আরেকজনে তুলে যা। তো আমি ভাবছি রয়টাটার বাচ্চাটা কি পাপার করে জন্মেছিল। কার কথা বলছিস? কারা তোর ভাই বো, তোর ছেলেটা। সে আবার কি করলো? সে তো তার ভাইয়ের সঙ্গে বাবা বাড়িতে থাকে। আরে জানি তো, তবে ওটা খুব বুদ্ধিমতী। পাগলটার সঙ্গে থাকে না, কিন্তু দিবস নেয়নি। বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়িতে সেটা বসে আছে, ঠিক ঢোক দিয়ে কোপ মারলো। তোমার মেয়েটা খারাপ না। আরে তবুর সঙ্গে কোনো সুসমান থাকতে পারে, অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল, কিন্তু তাহা তো তার পাড়া লোকের কথা শুনে বল। আমার রোজ একটা না একটা কাণ্ড বাঁধিয়েই আসছে, কত সহ্য করবো? আমি জানি তুই মেয়েটার ব্যাপারে একটু উনিট ছিলি, বেশ লোকটা মাল ছিল। কি বল? রমেশ, ভালো কথা বলিস না, মুখে যা সেটাই বলে যাচ্ছে, তাই না? না রে, সুমন মেয়েটা সত্যিই ভালো, একা বাবলুকে মানুষ করার চেষ্টা করছে। তুই যদি ভালো চলে গেল কেন? আর গেলেই যেমন তো ডিভোর্স নিলে না কেন? হ্যাঁ, দেখ আমি সকাল বিকেল হাজার রকমের মক্কেল ঘাটি, এসব কেস এক সেকেন্ডে উড়ে যায়। আরে বাবা, বুড়ি মা ছাড়া আর তিনগুলো কেউ নেই, কার ভরসায় বাঁচবে? খবর খারাপ, তাই টুকুটাকে বিয়ে করেছে। বুঝতে পারিস আমার বাবা মা একটা অসহায় মেয়েকে ওরকম ফাঁসিয়ে ওই ছাগলটার সঙ্গে লটকে দিয়েছিল সম্বন্ধ করে। এখন খবর ভুলে গেছে বাকি। ওই বাচ্চাটাই তোরা চৌকটের ওপর পুরো প্রপার্টির মালিক হতো। এমন বলছি না, সাত মহলা বাড়ি। আজকের বাজারে সিটিতে দু কাঠা জমির উপর একতলা বাড়ির অনেক দাম, 40 তো হবে। তার উপর পকেটে তোর সেভিংস গুলো জমা মারবে। সেভিংস? আচ্ছা, ন্যাশনালাইজ ব্যাংকের ক্লার্ক, তারপর সেভিংস যাওয়া ছিল। তুমি তার অসুখে তো জলের মতো বেরিয়ে গেছে, এখন তো বিনায় ডুবে আছে। তুই তো টাকা পাস, সব জেনে তো আর বোঝা দিচ্ছিস কেন? আরে বলছি কারণ তুই যে রাজা হরিশ্চন্দ্র, ওই অপকণ্ড ভাইটাকে পুষে চলেছিস। আরে বোঝা না, লাঠি মেরে দূর করে গেলে বাড়ি থেকে। একটা এই কমা মানে অনেক সাশ্রয়। অত সব আমি দাঁড়াতে চাইলে সে যাবে। আরে বাবা, এই বাড়িটা বাবা দুই ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে, এইটুকু তো বাড়ি, বাবা ভাই করে নিলে লাভটা কি? ও একা মানুষ, ওর ভাগে একটা ঘর করলেই চালিয়ে যাবে। কিন্তু আমরা
তিনজন কিভাবে থাকবো? আচ্ছা দাদা ভাত করতে চাইলে আমি বা রাজি হবো কেন? হ্যাঁ আমার বউ পালিয়ে গেছে, বৌদি চলে গেলে আমার রান্না করে দেবে কে শুনি? তাছাড়া সুমিকে ছাড়া আমি ভাবতেই পারবো না। তুই কান পেতে শুনছিলি বুঝি? কান পেতে শোনা কি আছে? হ্যাঁ কান পেতে শোনা কি আছে? তুমি দাদা শকুনি বাবা সন্ধ্যাবেলা এসেছো দাদার সঙ্গে মাল খেতে, দাদা কান ভাঙানো ছাড়া তোমরা কি কাজ আছে? হ্যাঁ দাদা ওকেও মনে আছে এই কতটা থেকে ক পয়সা দাম নিয়েছি শুনি? তোর সাথে কি দরকার? না বল না 10,000 20,000 কি যে পাঠে ব্যাংকে কাজ করিস কে জানে, সামান্য হিসেব বুঝিস না? মানে রোজ সরু করে তোর ইয়েতে কেমন মেরে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ সপ্তাহে 5 দিন মাল খেলে 3 দিনের টাকা তুই দিস, 2 দিনের ওটা, তার মানে 1 দিনের খরচা আর পুরো প্রফিট। তারপর পকেটের চা হিসেব করে দেখি কাবলে সুদের থেকে অনেক কম হবে। কেন মারবে না কি? মারবে ও বলতে করো না, এখন আপনারা যাই আর দুম করে আমাদের ছেড়ে দেবো, দেখবে ব্যাটারি দুধ আসি হাওয়া হয়ে গেছে। আমার হাতে একটা খবর থাকবে। ঠিক আছে চুপ করছি, মাঠে বলো হালকা আছে, আমার ঘুম পেয়ে যাবে, আমি ঘুমাবো। শোন তুই নিজের বাড়ি এসো, এখানে আমাদের খানিকটা সময় লাগবে। না আমি এখানে শোবো, তুই জানিস যখন আমার ঘুম হয় না। একদিন নিজের বাড়ি শুনে কেউ মহাভারত অসুস্থ হয়ে যাবে। আমি তো ভয় করে ভয় করে কিসের ভয় রে? ভূতের? একলা থাকার ভয়। কালি মনে হয় আমাকে ওই ঘরে একলা ফেলে রেখে দিয়ে সবাই চলে যাবে। দাদা বৌদি তুমি সবাই ঠিক যাবে। সুমনা আমার বাবুকে নিয়ে চলে গেছিল। তুই সারা ছিটিয়া সারাদিন পাগল করে বেড়াবি, তোর বউ কেন থাকবে তোর সঙ্গে? আরে তার নিজেদের মান সম্মান আছে নাকি? আর নির্মল ছাড় না। শোন আসলে আসলে ছোটবেলায় মায়ের বেলায় আমার সঙ্গে আমি দুধে রাখতে গিয়েছি, সেই ভিড়ে হঠাৎ হারিয়ে যায়। 3 দিন কোনো খোঁজ পাওয়া যায় না। আমাদের মেসমশাই ছিলেন পুলিশের কর্তা, উনি অনেক খোঁজ খবর লাগে উনি খুঁজে পান হাওড়া স্টেশনে একটা চায়ের দোকানের পাশে এখনো ঘুমোচ্ছিল। জলে মানুষ সারা গায়ে কালসি। এ কথা তো আগে বলছি, মা বাবা কাউকে বলতেন না, আমাকেও বারণ করে দিয়েছিলেন সেই কথা বলতে। আসলে কি জানিস, ওই 3 দিনে কোনো ম্যাসিভ ট্রমা ফেস করেছিল, যেটা মনের উপর সাংঘাতিক চাপ দেয়। তারপরে পড়াশোনাটাও তেমন হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার হলো আজ অব্দি ওই 3 দিনের কোনো ঘটনা মনে করতে পারিনি। কি হয়েছিল, কোথায় ছিল, কিচ্ছু না। এসব কথা ছাড় না, ও বলছি তো আমার ঘুম পেয়েছে, আমি ঘুমো। তোর জায়গা থেকে যা জায়গা থেকে। আরে এগুলো তো তুই একা চোস, এখানে ভয় করে না? এবারে ভয় করবে কেন? এবারে শুই না, ওই জানলাটা আমি খুলে শুই, ওটা সামনে তো পুলিশ ফাঁড়িটা তো, ঘুম না বেরোর দিকে তাকিয়ে থাকি। আর খুব ভয় করে, আমি জানি একবার ডাকলে আর কেউ না বৌদি ছুটে আসবে। হ্যাঁ বৌদির ঘুম তো খুব পাতলা। রাত্রে এখন মায়ের পরীক্ষা নিয়েছি, তাদের তো দেওয়াকে সব আশাটা পেয়ে যায়।
রোজ রাতে 3 বার করে উঠে দেখে তবু ঘুমাচ্ছি। পুলিশ শালা, এ তো দেখছি জাতে মাতাল তাহলে ঠিক, হ্যাঁ? ঘরে বাইরে ফুল কভারে দিয়ে রেখেছিস, হ্যাঁ? পুলিশ প্রোটেকশনে ঘুমোস, দুধের জিনিস ভাই। ঠিক আছে যাও তো, অনেক কথা বলছো, যাও যাও যাও। আরে বাবা অত তাড়াহুড়ো করছিস কেন? এখন তো সবাই 9:30। আমি বলছি আমার ঘুম পেয়েছে, আর ঘুমাবো না। আমি না না, এই যে যে, আজ বিজলের সঙ্গে কাদের হাত বাড়ি চলছে। হ্যাঁ, কিনে পাচ্ছি না, ভেতরে ঢুকে খেয়ে চলে এলো। ধোকা না হেভি বানিয়েছে। তার মানে একটা অচেনা বাড়িতে নেমন্তন্ন ছাড়া খেয়ে চলে এলি? আমি চিরকালই যাই, তুই তো জানিস। এতে আবার নতুন কথা কি আছে? তাছাড়া বামুনের ছেলেকে খাইয়েছে তো, ও তোদের পুণ্যি হবে, দেখে নিস। শালা পাক্কা হারামখোর, হ্যাঁ? এই যে অত কথা বলবে না, ভালোভাবে কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, এই ওরা কিছু বলেনি? না, দু একজন টেরিয়া দেখছিল, তারা কিছু বলেনি। তুই জানিস দাদা, পার্টিটা না হেভি গিফটে। হ্যাঁ, ড্রাইভারের নাম করে প্যাকেটটা একটু দিল না। ড্রাইভার? হ্যাঁ, কাল খুব সকালে উঠে ডিউটি বেরোবো। বৌদির তো বেশ কদিন ধরে খুব চাপ যাচ্ছে, তাই বৌদিকে ডাকতে মারা হবে। তাই ভাবলাম ড্রাইভারের নাম করে একটা প্যাকেট নিয়ে নি। দাদা বললো এই আলুর দম, ছোলার ডাল ধোকা দিয়ে ব্রেকফাস্টটা হেভি হয়ে যাবে। আর চমচমটা বানিয়েছিল দাদা। ওর জন্য মান সম্মান আমার আর কিছু রইল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কথা অনেক শুনেছি। এবার দাও দেবো সব থেকে, আমি ঘুমোবো, তারপর 5টায় বেরোবো। হ্যাঁ, কেন রে? সকাল থেকে উঠে কর্পোরেশনের ঘাটে উঠিয়ে পারবি নাকি? আজ রাতে ছাত্র বাড়ির যে মালগুলো ফেলে দেবে সেগুলো কুড়োবার জন্য? বেশি ছেলেদের মতো দাঁত কেলিও না। কাল থেকে আমি চাকরি জয়েন করছি। হ্যাঁ চাকরি? হ্যাঁ, কিসের চাকরি? এই বুড়ো বয়সে কে দিয়েছে তোকে? তোকে বলা হয়নি, তো তারাদার চাকরি। দাদা? ওই যে কাবলাদের মুন্সিরা কি যেন বলে, ওর হয়ে লোককে তারা দিতে হবে। দরকার পড়লে খিস্তিও দিতে হবে। হ্যাঁ, নির্মলা তুমি না চেনো শুনলাম গো, ওই যে গো পেটে কাবলাটা সকালবেলা বিষ্ণু দোকানে বসে ওই হিন্দি না উর্দু কি আর কাগজ পড়ে না। তুমি না ওকে মার্কেটে টাকা কাটা সুন্দর বলবো না আমার, ওর আন্ডারে কাজ করবো। হ্যাঁ, তুই আমি আমাকে দিয়ে টাকা খাটা? তুই আমায় বললি যে 8% ইন্টারেস্টে লোন করে টাকাটা আমায় এনে দিয়েছিস। আমার এই অসময় ছেলেবেলার বন্ধু হয় তুইও। তুমি দিয়েছে মালটা তোটার অপর, আমি জানি। আমি এখন চলে যাই, আরে পরশু আসবো। হ্যাঁ? এই যে বোতলটা রেখে যাও। এটা আমি কাল খাবো। আমার ঘরে বসে অনেক তো মস্তি পেরেছো, এটা ট্যাক্স আমি খাবো। হ্যাঁ, টোটাল ভাববার লোক একখানা, ফটো একটি লোক কোথা। দাদা যা এবার শুয়ে পড়। বৌদি সারাদিন খেটে খুটে কত পারবে বলতো? তুই কিন্তু আজকাল না বড্ড বেশি মদ খাচ্ছিস দাদা। হ্যাঁ, কেন রে? ফার্স্টেশন? হ্যাঁ, সুমির জন্য মন খারাপ করতে, তাই তো? আচ্ছা আচ্ছা, মদ খেয়ে কি হবে? সুমি সেরে যাবে, তুমি সেরে যাবে। জানি না। ঠিক আছে যাতে হবে না, আমি যাতো, আমি ঘুমাবো। হ্যাঁ, যাই। বইটা ফেলে যাচ্ছিস, নিয়ে যা। কিসের বই এটা?
জানা তুই বলছিস নাকি না রেসের মজাক নয় হ্যাঁ যা রেসেরই বই আমাদের মতন লড়াইদের জন্য লেখা যারা রোজ হেরে যায় জীবনের রেসে কিন্তু আবার একদিন বাঁচতে হয় ঠিক জিতবো হয়ে গেল এটা তাদের জন্য লেখা তাদেরকে লোভ দেখায় দাদা দাদা কি হয়েছে তোর বস 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 কি হয়েছে তোর কি হয়েছে কাঁদিস কেন কেন কি হয়েছে কাঁদিস কেন কাঁদিস ভূমিকা বেশি দিন বাঁচবে না রে তবু। ডাক্তারের কাছে গিয়েছিলাম আজ বললো বেশি হলে 2-1 মাস আর কোনো চিকিৎসা এসে নেই জানাটা হাতে ধরিয়ে দিল বললো বিদেশে একটা চিকিৎসা বেরিয়েছে সেখানে নিয়ে গেলেও হয়তো বাঁচতে পারে কিন্তু কিন্তু কিসে রে তাই করবি আমার ক্ষমতার বাইরে কেন আরে অনেক খরচ বললাম তো আমার ক্ষমতার বাইরে কত খরচ বল কত খরচ সেই জন্য তুই কি করবি যা তুই বল আমি চাই তুমি খুব খারাপ খবর জানিস তো কোনো কথা শেষ করিস না কত খরচ এটা বলবি তো আমাকে যেটা কি করবি তোর কাছে আছে 40 লাখ ও তো আমার কাছে তো 12,200 টাকা মতো আছে ওই যে তোরা প্রত্যেকবার পুজোর সময় দিস না জামা কাপড় কেনার জন্য আমি তো আমার জন্য কিছু কিনি না সেই থেকে আছে আর বৌদির হচ্ছে বাজার করার জন্য টাকা দেয় তাতে কিছু সেভ করি এই সব মিলিয়ে আর কি তুই আর বড় হয়ে গেছে আমার 45 বছর বয়স হতে চললো এই তো সামনের বছর 12 তারিখে বিয়েতে দিয়েছিল তো আমার দাদা দাদা তুই এগুলো বেঁচে দে আমি শুনেছি রে এখন শোনা অনেক দাম এগুলো বেঁচে দে ঠান্ডা পড়েছে গায়ে চাদর দিয়ে শুবি
এবছরের আন্তঃবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতায় বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সারদা দেবী বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী শ্রীমতী সুমিত্রা সান্যাল। শুয়ে পড়ো। অনেক রাত হয়েছে। সবাই ঘুমোচ্ছে।
মা, কাকাই তো বন্ধু, বন্ধুর সাথে ঝগড়া করবো না? তাই বুঝি? তাই তো। ভাতটা বেড়েছো? হ্যাঁ দিচ্ছি, তুমি এসো। দাঁড়া, তোর বাবার ভাতটা নিয়ে আসি, তারপর আরো একটা মজার কথা বলছি। কি গো? এসে বলছি, দাঁড়া না। না না, গলা ছেড়ে গা। আগে তো সারাক্ষণ গান গাইতিস, কতদিন তো গান শুনি না। কত কম্পিটিশনে প্রাইজ পেয়েছিস। ভালো লাগে না বাবা? ভালো লাগে না কেন রে? ধুর, কি হবে গে? কি হবে মানে? আরে এখন কত ভালো ভালো গিফটে কম্পিটিশন হচ্ছে জানিস? হ্যাঁ, আমি দারুণ সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি দারুণ দারুণ গান গাইছে। আরে এই তো সেদিন আমাদের ওই এডুকেশন ক্লাবের অনুষ্ঠানে ওরকম কটা ছেলে মেয়ে এসে গান করে গেল। সবাই এবারে ধন্য ধন্য করছে। ওরা ওরা হেঁটে চলে বেড়াতে পারে বাবা, মায়ের সামনে দাঁড়াতে পারে, আমাকে বলে করে বাথরুমে নিয়ে যেতে হয়, নিঃশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে পাপ নিতে হয়। তুমি আমার প্রাণে গানের ভাষা শিখবে তারা, ছিল আশা, উড়ে গেল সকল কথা হইল না, হইল না, সেই যে আমার নানা রঙের বেলুনি, বেলুনি মোর সোনার খাঁচায় রইল না, রইল না, সেই যে আমার নানা রঙের খেয়ে নাও, অফিসে দেরি হয়ে যাবে। জীবনে আমরা অনুপাতটা করেছিলাম রাত্রে, ঈশ্বর এমন একটা সাজা আমাদের দিলে। জানি না, খেয়ে নাও। না, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো। এবারে তোমার শরীরটা খারাপ হবে। না, ভয় পেও না, এত সহজে আমি মরবো না। সন্তানের মুখাগ্নি করা আমার কপালে লেখা আছে। সেই কাজটুকু শেষ না করে ঈশ্বর আমাকে ছুটি দেবেন না।
একটা অদ্ভুত কথা বলতাম আগে। আমি বা তোর মামা যখন কোনো কিছু খারাপ হবে ভেবে মন খারাপ করে বসে থাকতাম, যেমন ধর পরীক্ষার রেজাল্ট বেরোবার আগে ভয়ে কাটা হয়ে বসে আছি, বারবার ঠাকুরকে ডাকছি আর মুখ চুপ করে ঘুরে বেড়াচ্ছি। সেই সময় তোর দাদু বলতো, কাল পায়ে কাটা ফুটবে বলে আজ থেকে ঘুরিয়ে মরে কারা। জীবনের রাস্তায় কাটা থাকে, কিন্তু ভয়ে মরে থাকে গোলাপের পাপড়িগুলো তো ছোঁয়া হবে না কোনোদিন। মানুষ তো জানে যে একদিন সে মরবে, তাহলে মরার আগে বারবার মরবে কেন? বরং জীবনের রূপ, রস, গন্ধকে যতটা বেশি করে পারা যায় গায়ে রেখে নিতে হবে। বাতাস থেকে টেনে নিতে হবে আরো আরো অক্সিজেন, যাতে শেষে কোনো আফসোস না থাকে। যেদিন মামা অ্যাক্সিডেন্টে মারা যায়, দাদুকে এই একই কথা বলতে পেরেছিল মা। সেদিন তার থেকেও আরো বড় কথা বলেছিল বাবা। বলেছিল, এই স্মৃতি আমি রাখবো না মনে। করুণ যেমন ছিল ঠিক তেমনই থাকবে আমার কাছে। উজ্জ্বল, চঞ্চল, প্রাণবন্ত, হাসি মাখা মুখ নিয়ে সেই ঘুরে বেড়াবে এই ঘরে ও ঘরে, গল্প করবে, তর্ক করবে আমার সঙ্গে। দাদা একটা ছবিও বাবা লাগাতে দেয়নি। আমরা মাঝে মাঝে দেখতাম বাবা যেন নিজের মনে কথা বলছে, বিশেষ করে রেডিওতে খেলা শোনার সময়। বাবা যেন দাদার সঙ্গে খেলা নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, আমরা মেনে নিলেও অন্যরা এটা ভালো চোখে দেখতো না। আমার মেজ পিসে মশাই ঠিক ডাক্তার ছিলেন, বলেছিলেন এটা এক ধরনের মনের রোগ। বাবাকে ধমকাতে দিয়েছিলেন। দাদু শুনেছিল তার কথা? না, অদ্ভুত ভাবে বলেছিল, আমি তো তোমাদের কারো কোনো ক্ষতি করছি না, জানো না। সংসার, ধর্ম সব ঠিকঠাক পালন করছি। আমাকে একটু আমার মতো থাকতে দাও। থাকি না আমরা ঘরের ছোট্ট কোনাটায় নিজেদের মতো। আমার ছেলেটাকে আমার মনে বাঁচিয়ে রেখে আমি যদি একটু আনন্দ পাই, তাহলে কি দুনিয়ার কোনো ক্ষতি হয়ে যাবে?
পেয়েছি। হ্যাঁ মা, আমি জানি তুমি বাবার মতো নয়। নিজের দুঃখ কষ্টকে নিজের মধ্যেই চেপে রেখে তুমি বাইরে হাসি খুশি থাকো, সবাইকে আগলে রাখো। তুই বড় হয়ে গেছিস। একদম পাকা বুড়ির মতো কথা বলছিস। এসব কথা ছাড়ো। তখন কি একটা বলবে বলছিলে, বললে না তো? কি বলবো বলছিলাম বলতো? এ মা, তুমি তো বললে বাবার ভাত বাড়তে যাওয়ার আগে। ও হ্যাঁ, মনে পড়েছে। তোর কাকাইয়ের কথা। কি যে কাণ্ডটা ঘটাই না তোর কাকাইকে আর কি বলবো? কেন? আবার কি করলো? আরে আজ থেকে কি সব কাজে লেগেছে না তোর কাকাই? কাজ? মানে চাকরি? কাকাই চাকরি করছে? হ্যাঁ রে, সত্যি। তোর কাকাই নাকি কোন এক কাবুলিওয়ালার হয়ে লোকজনদের তাগাদা দেবার চাকরি নিয়েছে। সে আবার কি কাজ? কি জানি বাপু, আমি বাবার জন্য এমন কোনো কাজের কথা শুনিনি। তবে সেরকমই তো বললো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি রে? এবারে মনে পড়েছে। কি? কয়েকদিন আগে কাকাই বলছিল এবারে একটা বেটের মতো কাবুলিওয়ালা আছে না, সুলতান না কি যেন নাম। এই কাবুলিওয়ালার খুব দুঃখ যে লোকে তাকে বিশেষ ভয় ডর পায় না। সে নাকি কাকাইকে এই কথা বলেওছে। তাহলে তাই হবে। তার হয়ে লোকজনদের তাগাদা দেবে তোর কাকাই। মজার কাজ তো। মজার কিনা জানি না, তবে এই কাজে অনেক নাকি রিস্ক আছে। লোকজন ধরে পেটাতেও পারে। তাই আমার কাছে একটা পুরনো বালিশ চেয়ে রেখেছে। বালিশ? বালিশ দিয়ে কি হবে? এখন না, গরমকালে পিঠে বেঁধে তার উপর পাঞ্জাবি পরে নেবে। এখন শীতকাল, তাই লাগবে না। তোর ঠাকুরদার একটা মোটা কোট পরে বেরিয়েছে, পাজামার উপর ইয়া 200 কোট। যা কি বুদ্ধি মাগা দেখাচ্ছে না, কি বলবো। কাকাই পারেও বলে। কাকাও আছেন নাকি? কাকাও? কে? কাকিমা, আমি বাপি। এ পাড়াতেই থাকি। একটু কাগজ সময় দরকার ছিল। ও তো অফিসে বেরিয়ে গেছে। একটু ভেতরে আসো কাকিমা। ভয় নেই, ভয় নেই। আমি এ পাড়ারই ছেলে। তাই না? তবুদা আমাকে পাঠিয়ে। ঠাকুরপো পাঠিয়েছে? হ্যাঁ কাকিমা। আচ্ছা, ভেতরে এসো, দরজা খোলাই আছে। নমস্কার কাকিমা। আমি বাপি। বিশুদার রাইট হ্যান্ড ম্যান। বিশুদা? কাউন্সিলর বিশুদা? তা কি দরকার বলো, আমি তোমার কাকু দিলে বলে দেবো। না না, এখনই কিছু বলার দরকার নেই। আমি চাই না শুধু সার্ভে করতে এলাম। মানে? ওই তবুদা সকালে বললে আপনারা নাকি বাড়িটা বিক্রি করে দেবেন বলে ভাবছেন। কি? হ্যাঁ, বললো তো। আমাদের ভালো পার্টি আছে কাকিমা। তাই ভাবলাম একবার সার্ভে করে নি। পার্টিকে বলার আগে আমার নিজের ফুল আইডিয়াটা থাকা দরকার। তোমার ওটা কোনো ভুল হচ্ছে। আমরা বাড়ি বিক্রি টিক্রি করব। ও আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। আপনি এখনো জানেন না। অবশ্য বাড়ির মেয়ে ছেলেদের সব কথা আগে বলা উচিত। বড্ড টেনশন করা, বড্ড টেনশন করা। সরি কাকিমা, আমারই ভুলে গেছে। তো চিন্তা করবেন না কাকিমা। যা দাম পাবেন তাতে ভালো ফ্ল্যাট হয়ে যাবে, আর বোনের ট্রিটমেন্টেরও খরচ উঠে যাবে। ভালো ফ্ল্যাট আছে তো, হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে দেবো। সাউথ ফেসিং, হু হু করে হাওয়া, মিলিয়ে নেবে পুরো সিনেমা। সিনেমা? হ্যাঁ, সিনেমার মতো শুনতে চলবে। হুসুস হুসুস করে।
बाबू हमको पैसा देंगे हर महीना घुमाता है 1 नंबर का बदमाश दिया तुमको एक तरह से दे दिया सुभान अल्लाह तो की और बाप रे तो सिगरेट সবাইকে বলে দেবো না कहाँ सिगरेट तुमको बोलता है लेकिन तुमको तो फंस नहीं करना अल्लाह कसम एकदम नहीं करेगा रात्रि दादा इसका ड्यूटी रहता है पारा का नाइट गार्ड में हाँ वो लोग का घर में मुखी मारता हस्बैंड वाइफ का दफ्तर जाती देखने गई हाँ तौबा हाँ कहाँ बोलता एकदम ठीक बोलता लोग के दूर हाथों से पकड़ा है हाँ इसलिए वो आपसे डरता है समझा अब समझा तो चलेगा पता ढूंढ लो और क्यों मैं और की बोलो हुई हम चलते हैं कल सुबह 9 बजे तुम चाय का दुकान में मिल तब हम तुमको कल का कस्टमर का नाम तुमको दे दे हम चलते तुम्हारा भाई बहुत अच्छा है हम चलते তুই বিশেষ জন্য কি করেছিস বাড়ি বিক্রি করবো আমরা मुझे ना আরে কিন্তু তো বৌদি আমার ফোনে বলে যে বৌদি বলেছে হ্যাঁ কোথায় আমি কত কিছু বলেছি ও বৌদি করো সারা আমি কি বলেছি তোমাকে তুই ধরকে বলে দাও কেমন গেছে আরে তুমি আমাকে বলে না যে ফোনে যে ভাই বাপি না ফোনে একটা ছেলে এসেছিল বিশেষ চৌধুরীর কাছ থেকে আর তাকে নাকি তোকে বলেছে হ্যাঁ মানে সেরকমই তো তাই আমি তো বাপিকে বলেছি হ্যাঁ না আমি তো বললাম যে আমাদের বাড়িটা যদি বিক্রি করে দিই কত দাম পাবো বলতো ও কি বললো জানিস দাদা বললো মাত্র 2 কাঠা জমি তোমাদের কত দাম হবে আমি বললাম কেন তোরা তো ওই পেছনের জমিটা কিনেছি ওখানে ফ্ল্যাট বানাবি তা আমাদের বাড়িটা একসঙ্গে পেয়ে গেলে তো তোদের লাভ হবে মেন রাস্তা লাগাও হয়ে যাবে এত কথা তুমি কে বলতে বলেছে আর কেন এবার কথা আলোচনা করো আরে তুই বিশেষ চৌধুরীকে চিনিস না আর আমাকে শয়তান লোক একটা আমি বাসের নাম দিয়ে আমাকে ধরেছে এদিকে আমি কিছু জানি না আচ্ছা কত দাম দেবে কিছু বল ভালো লাগে কি কথা ওকে জিজ্ঞেস করবো এই যে আমি ভালো যাওয়ার ইন্টারেস্ট আছে আর ওর কাছে জানি না তো কি করে ব্যাংকে কাজ করছো বলতো বুঝতে পারি না দাম তো জিজ্ঞেস করো তো দাম দিয়ে কি হবে আমরা তোর বাড়ি বেচতে যাচ্ছি না এই দামের সময় থেকে যাবে না তা তোমারও প্রতিশ্রুতি গেছে বৌদি হ্যাঁ আচ্ছা এই বাড়িটা যদি বিক্রি না হয় এই বাড়িটা যদি বিক্রি না হয় তা আমার সুবিধা ট্রিটমেন্ট কি করে হবে শুনি মানে তুই তো বলি 40 লাখ টাকা লাগবে তা অত টাকা তো তোর কাছে নেই তুমি তো ট্রিটমেন্ট কি করে হবে হ্যাঁ মেডিকেল ট্রিটমেন্ট কি করে হবে বাড়ি বেচলে আমরা থাকবো কোথায় কেন ভাড়াবাড়িতে লাগবো ভাড়াবাড়িতে এই দাদা কষ্ট করে চালিয়ে দিবি হ্যাঁ কষ্ট করে চালিয়ে দিবি আমি বলি আজকে তো অনেক কাজ করছি অনেক কিছু দেবো হ্যাঁ না হয় না তো এই পৈতৃক বাড়ি হ্যাঁ পৈতৃক বাড়ি নিয়ে তুই খা হ্যাঁ আর এদিকে আমার সুবিধা মরে যাবে কি আর কি পাগল এত বড় সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় হ্যাঁ আমি তো পাগল এটা সবাই জানে এটা নতুন কথা কি কিন্তু তোরা তো সবাই সুস্থ ওই যে কি যেন বলে বুদ্ধিজীবী নাকি তোরা অনেক কিছু জানিস তবে আমি একটা কথা জানি বৌদি একটা কথা জানি আমার সুমিকে আমার যে করে বাঁচাতে হবে ঠিক আছে তার জন্য যে দরকার পড়ে আমি আমার ভাবটা বিশু চৌধুরীকে বিক্রি করে দেবো হ্যাঁ তারপর দেখবো তোরা কত বিক্রি না করে উঠতে পারিস হ্যাঁ কি বলছো কি জানো তোমার নিজের বউ বাচ্চা আছে তাদের প্রতি তোমার একটা দায়িত্ব আছে আমি যেন ওদের কত দেখভাল করি ও তুই ভেবো না বৌদি
ছেলেটাকে নিয়ে চলে গেছে। ওই দেবো না, ওই দেবো না। সত্যি সত্যি বাড়িটা বেঁচে দেবো? মেয়েকে পছন্দ হবে না? আমি কিছু ভাবতে পারছি না যে এই অবস্থায় কি করা উচিত। ভাবতে হচ্ছে মানে শোন, বাবা কিছু নেই, একটা সোজা কথা, যে কোনো ভাবে আমাদেরকে সুমিকে বাঁচাতে হবে। কি হলো? আমি দেখছি আসছি। এত রাত্রিতে আসে কে? তুমি? আমি বললাম ঘরে শুয়ে থাক, তুই কথা শুনলি না, জোর করে উঠে এলি। হ্যাঁ দিদি, তুমি ওকে শুয়ে দিয়ে ওর কাছে থাকো, আমি রান্নাটা করে নিচ্ছি। আমার আর শুতে ভালো লাগছে না মা। কি কথা মা? দেখছিস তো কেমন কষ্ট হচ্ছে। কদিন পরেই তো আমি একেবারে শুয়ে পড়বো মা। এখন যতটা পারি একটু এদিক ওদিক ঘুরে নিই। অমন বলতে নেই সুমি, এই কথাগুলো শুনলে মার কতটা কষ্ট হয় সেটা ভাবো। আমার মা জানে কষ্ট কি করে সহ্য করতে হয়। মা, ভাইয়া কেমন আছে এখন? একই রকম। আজ প্রায় 20 দিন হয়ে গেল ঘুম জ্বর। তোমার কাকাই দিনরাত হাসপাতালে পড়ে আছে, দাদাও দুবেলা যাচ্ছে। তোমার মনে আছে মা, ছোটবেলায় আমারও এমনই জ্বর হয়েছিল একবার। মনে নেই আমার? সে যে কি দিন গেছে আমি জানি। 7 বছরের মেয়েকে নিয়ে জমে মানুষে টানাটানি, প্রায় 1 মাস ভুগেছিলি। যে জ্বরটা এলো কিছুই বুঝতে পারলাম না, টটিও তেমন নেই। সেই জন্য তো আমার আরো ভয় করছে রে ছোট। কেন জানি না মনে হচ্ছে। কি গো? না কিছু না, মায়ের মন তো খালি দু ডাকে। ও ছোট, তুই একটু ডালটা বসিয়ে দে না, আমি কুটনোগুলো নিয়ে বসি। কাইমা, কাকু আছেন?
যা বলছি তাই করো। বৌমা, সত্যি তোমাদের সংসারের উপর দিয়ে বড্ড ঝঞ্ঝাট যাচ্ছে। কি আর করবো দাদা, ভগবানের যা ইচ্ছে তাই তো হবে। হ্যাঁ, এটা তুমি হক কথা কইছো, বুঝলে? ভগবানের মা তো কেওড়া তলা পার। এই দেখো না, আমি কেমন ভগবানের দয়াতে প্রত্যেক বছর জিতে আসছি। এ পার্টি ও পার্টি যেই আসুক না কেন, আমি কেমন গেড়ে বসে আছি বলো দিদি। দাদা আপনি বসুন, আমি একটু চা করে আছি। ছোট, তুই সুমিকে নিয়ে ভেতর যা। আরে না 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 না, চা না, সবে আমার কোনো দরকার নেই। তুমি টুকুর বউ না? হ্যাঁ, ঠিক চিনেছি, তোমার বিয়েতে তো আমি এসেছিল। তুমি যেও না মা, তোমারও এটা জানা দরকার, বুঝলে? টুকুটা তো পাগল ছাগল, কিছু মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, ওকে বলা না বলা সমান। তুমি থাকো, তুমি বরং প্রপোজালটা শুনে নাও, বুঝলে? কিসের প্রপোজাল দাদা? কেন, তোমাদের এই বাড়িটার ব্যাপারে তোমরা তো এটা সেল করবে, তাই না? সেই দিয়ে মামুনি চিপেন্ট হবে। দাদা এসব কথা আমার কথা ফিরলে হবে, আমরা তো এ ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। ও ফিরুক, আমি বলবো আপনি এসেছিলেন, ও নিশ্চয় আপনার সঙ্গে দেখা করে দেবেন। আরে সে তো করবে, আসলে কি জানো, আমি ব্যস্ত মানুষ, হাজারটা কাজের মধ্যে থাকি। এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই একবার তোমাদের এখানটা ভাবলাম ঘুরে যাই, তাই এলাম। শোনো, আমি কিন্তু না মোটামুটি একটা ওই ভেবে নিয়েছি, বুঝলে? আমার ওই মুচি পাড়াতে একটা প্রজেক্ট চলছে, ওখানে ধরো গিয়ে এলআইজি স্কিমে বেশ কয়েকটা ভালো ভালো ফ্ল্যাট আছে, ওখান থেকে না হয় তোমাদের একটা মান দিয়ে দেবো, আর লাখ দশেক হলে মামনি ট্রিটমেন্ট হয়ে যাবে নিশ্চয়ই। এই যা, আসল কথাটাই তো ভুলে গেছি। হ্যাঁ রে বাপি। হ্যাঁ দাদা। আচ্ছা, তুই কি দিন দিন এক একটা গাধা হয়ে যাচ্ছিস একটা? হ্যাঁ, একটা কথা তোর মাথায় থাকে না? হ্যাঁ, যা এক্ষুনি মামনির জন্য একটা চকলেট নিয়ে আর ওই এক বাক্স মিষ্টি। একটা শুভ কাজে এলাম, ছি 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 ছি, খালি হাতে শুভ কাজে। বৌমা তুমি কিছু মনে করো না, জানো বয়স হচ্ছে, মাথায় কিচ্ছু থাকে না। আর আমার এই ছেলেগুলো না সব এক একটা কোনো ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না, সব এক একটি শুয়োরের বাচ্চা। দাঁড়িয়ে আছে কেন? যাও। কটাকার মিষ্টি আনবো? হে, কাউকে বলে দিতে হবে নাকি? একটা বুদ্ধি শুদ্ধি নেই। না না, ওসবের দরকার নেই। ওমা, আছে, দরকার আছে। দেখো, সবকিছুর মধ্যে না একটা বনেদি আনার দরকার। আমরা তো আর আজকালকার প্রমোটারদের মতো নই যে গলায় বন্দুক ঠেকিয়ে জমি বাড়ি লিখিয়ে নেব। আমরা হলাম গিয়ে বেড়ে ব্যবসারা, বুঝলে কিনা? ন্যায্য দামে সঠিক জিনিস কিনি, আবার ন্যায্য দামে বিক্রি করি, বুঝলে কিনা? দাদা, হ্যাঁ? আমার মেয়েটার শরীরে আর একদম ভালো নেই। তাছাড়া তবু ছেলেটা হসপিটালে ভর্তি আছে। বাড়ির ছেলেরা ফিরুক, আমি জানাবো ওদের আপনার কথা, তারপর ওরা যা ব্যবস্থা করে করবে। তাহলে মিষ্টি আনতে হবে না বলছো? বেশ, চলি তাহলে। সকলকে বলো আমি এই ছিল মামনি। ভালো।
রান্নাটা তো তোমাকেই করতে হবে নাকি, বুঝলে কি না? আচ্ছা, আসছি তাহলে। ভালো থেকো, ভালো থেকো। ওই মা আরে কথা বলি এই পিসুটা কিন্তু মিষ্টি আনার কথা বারবার বলেন আসি চলি বলি ব্যাপার গো দিদি, ভদ্রলোককে হুমকি দিয়ে গেলে, কিন্তু বাড়ি বিক্রির কথা হচ্ছে কেন? তোমরা তো আমায় কিছু বলোনি। গত 3 সপ্তাহ ধরে যা চলছে বলার সুযোগ কোথায় পেলাম বল? কিছু মনে করো না, এটাও কিন্তু ঠিক কথা না। আমার জনটা দরকার, আমার ছেলেরও একটা ভবিষ্যৎ আছে। থাক না ছোট, এই নিয়ে আমরা পরে কথা বলবো। কবে? বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পর? এখন তো মনে হচ্ছে কি বাড়িতে কিনে না এলে জানতেই পারতাম না আমার কত বড় সর্বনাশটা পেতে পেতে হয়ে যায়। সর্দার, সর্দার কাজের মমতালে উঠে বসে আছে, চোখের চোখের পাতা কি পর্যন্ত ফেলছে না। সামনে সামনে ওই ওই নেতারের ঝোপটা আর না, চোরাকাটা পিঠটা একবার হাঁপড়ের মতো উঠছে নামছে, উঠছে নামছে। আর জানেন ওই বেপাসি বন্দুকটায় আর একটা গুলি পড়ে আছে। বসে আছে, কিছুতেই তো গুলি করে যাচ্ছে না। কি করে এদিকে সন্ধ্যে প্রায় নেমে এসেছে, একবার সূর্যি ডুবে গেলেই না বিপদ। চোখে পাতা ফেলতে পারছে না তো, সামনে সাক্ষাৎ সাক্ষাৎ মৃত্যু। কি করে বসে শুনি। হ্যাঁ তুমি তুমি ঘুমিয়ে পড়লে নাকি? তুমি কে গল্প বলে শোনা থাকবে, ঘুমিয়ে পড়লে নাকি? ঘুমিয়ে পড়েছে মেয়েটা, ওকে ডেকো না, আমি ওকে দিয়ে আসছি। না তুমি থাকো, আমি ওকে দিয়ে আসছি। আমি আসছি। না, আমি ওকে দিয়ে আসছি। তুমি এই ঘরেই থাকবে, কোথাও যাবে না। তোমার সঙ্গে আমার কথা আছে। আমাকে কাল ভোরে উঠে যে বেরোতে হবে, একটা পার্টি না
ভীষণ বদমাইশ তো, 3 দিন ধরে চেষ্টা করছি, পাচ্ছি না, রোজ পালিয়ে যায়। ওর হতো এখন অনেক দেরি। আজ তোমাকে আমার সঙ্গে কথা বলতেই হবে। আমি ওকে দিয়ে আসছি, তুমি চুপ করে বসে থাকবে এই ঘরে। আজ তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আগেও তোমাকে বহুবার জিজ্ঞাসা করেছি, তুমি কোনো উত্তর দিতে পারোনি বা দাওনি। আজ আমাকে জানতেই হবে। ঘুম পাচ্ছে। বা তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন তুমি বিয়ে করেছিলে আমার? কি হলো? চুপ করে আছো কেন? বলো। তো বিয়ে করতে চাইনি, ওরা জোর করেছিল, মা ভেবেছিল তোমার পাগলামি সেরে যাবে, তাই তো? কিন্তু নিজের ছেলের পাগলামি সারাবার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করছে, এটা তাদের মাথায় এলো না? আমি কি করবো? আমি তো বার করেছিলাম, আমাকে বৌদিও বলেছিল। তোমার বৌদির কথা বাদ দাও। উনি নিজের স্বার্থে বারণ করেছিলেন। তোমার সংসার, তোমার ছেলে মেয়ে হলে ওনাদের বাড়া ভাবে ছাই করবে তাই। শোনো না, বৌদি আমার নয় তো। হ্যাঁ, তোমার মুখে তোমার বৌদির সাফাই শুনতে চাই না। আমিও এতদিন ওনাকে হ্যাঁ শুধুমাত্র তোমার কথা অন্যরকম মানুষ বলে ভেবে এসেছিলাম। তো আজ আমার চোখ খুলে গেছে। এবারে বিক্রি করার কথা হচ্ছে, তুমি জানো? সেটা আমি বলেছি, সুমিকে বাঁচাতে হবে না, বলো। ও আচ্ছা, এটা জানা ছিল না। ভাইজিকে বাঁচাতে তুমি তোমার বউ বাচ্চাকে মারতে চাও? এটা আমি ভাবতে পারিনি। কি বলছো তুমি? সুমন, ঠিকই বলছি। তোমার দাদা বৌদি মেয়ে ট্রিটমেন্ট করাবে, নিজেরা ফ্ল্যাটে গিয়ে থাকবে, আর তোমার বউ বাচ্চা রাস্তায় বসে থাকবে, তাই তো? আচ্ছা, আমার কথা না হয় বাদ দাও, আমি পরের বাড়িতে না হয় রাস্তায় পড়ে থাকবো। তোমার ছেলেটা, তার কি দোষ? তাকে এভাবে মারছো কেন তুমি? এটা কি বলছো তুমি? কি সব উল্টো বলো বলছো? ঠিকই বলছি। বেশ, তুমি যখন এটাই চাও তাহলে একটা কাজ করো। কি? আমার তো খুব গায়ের জোর। মাঝে মাঝেই বড়াই করে বলো না, এখনো আখড়ায় যায়, হাতের পাঞ্জাগুলো দেখেছিস? বলো না। কাল যখন হাসপাতালে যাবে ছেলেকে দেখতে, এই বড় বড় হাতের পাঞ্জা সব বাপ হিসেবে আর কিছু করতে না পারো, এইটুকু করতে। সুস্থ জীবন দেওয়ার মুরত তো তোমার নেই, অন্তত মরণটুকু দিয়ে আমার তাহলে মুক্তি পাবে। আমার কথা তোমায় ভাবতে হবে না, আমি আমার কাছে ব্যবস্থা করে নেবো। ওই গায়ে আগুন দেবো, তোমাকে লাইনে দিয়ে দাঁড়াবো। সেই ব্যবস্থাটা ভালো করে তুমি করে দিও। শোনা,
নামিয়া যদিও সঙ্গী নাহি অনন্তম ভয়ে যদিও ক্লান্তি আসছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা চলিছে মৌন মন্তরে দিকে দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ করে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা বাধা এ নাহি মুখর কোন মর মর গুঞ্জিত এ যে অজাগর কর যে সাগর পুলিছে এ নাহি কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত কেন হিল্লোলে ফল কল্লোলে দুলিছে কোথা দেশে তীর ফুল পল্লব গুঞ্জিত কোথা দেখুন স্বপনবাবু, আর কিছু করার নেই। Inevitable can happen any day, any moment. নিজেকে প্রস্তুত করুন। কোনো উপায় কি নেই? আপনাকে তো আমি আগেই বলেছি, এই দেশে এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। তাছাড়া এখন যে অবস্থা, বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করার সকলটুকু সাধারণত এই জাতীয় পেশেন্ট 17-18 বছরের বেশি বাঁচে না। আপনার মেয়ে 24 বছর, এটাই তো বিরাট। তাহলে আপনি মনে করছেন আর কতদিন? মা, আমি ডাক্তার, ভগবান নই। ওটা উনি জানেন কবে তার সন্তান তার কাছে ফিরে যাবে। তবে আপনার মেয়ের ভেতরে বেঁচে থাকার স্পৃহা রয়েছে। সে এখনো পৃথিবীটাকে স্পর্শ করে থাকার জন্য আকুল। তাই ভেতরে ভেতরে হাজারো কষ্ট পেলেও শুধুমাত্র মনের জোরে, এই সংসারের টানে সে টিকে আছে। যেদিন সেই বন্ধন মুক্ত হবে, সেদিনই সে আমার ভাইয়ের ছেলের রিপোর্টগুলো তো আপনি দেখলেন। হ্যাঁ, একই। অসুখটা জেনেটিক। এটা আপনাদের দিক থেকে এসেছে। ওই ছেলেটির বুদ্ধিগত সম্ভবত একই। প্রথমে একটা ঘুম জ্বর হয়, তারপর রোগটা ধরা পড়ে। তার আগে কোনো লক্ষণই বোঝা যায় না। কিন্তু এখনই যদি বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করান না, আমার ছেলেটা সেরে যাবে তো ডাক্তারবাবু? হ্যাঁ মা, এক্ষেত্রে সেই সম্ভাবনা আছে, কারণ ওর বয়স কম, হয়তো সেরে যাবে। তবে এই চিকিৎসা পদ্ধতিটা খুব একটা পরীক্ষিত নয়। ট্রাই তো নিশ্চয়ই করা যেতে পারে। আচ্ছা 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 ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি একটা কথা জিজ্ঞাসা করবো? আচ্ছা আচ্ছা, আপনি আপনি এইমাত্র বললেন না যে সুমি বেঁচে আছে মনের চলে, হ্যাঁ, এই সংসারের টানে, হ্যাঁ? হ্যাঁ, খানিকটা তো তাই। আচ্ছা আমি আমরা সবাই 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 যদি ওকে খুব 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 আনন্দে রাখি, হ্যাঁ, ওর মনে কোনো কোনো কষ্ট না দিই, তাহলে তাহলে ও আরো অনেক অনেক দিন বেঁচে থাকতে পারবে, তাই না পুরো ডাক্তারবাবু? ওভাবে কি হয় ভাই? সব শুরুরই তো একটা শেষ থাকে, থাকে না? আপনি পারবেন ওকে ওর বয়সে একটা মেয়ের জীবন ফিরিয়ে দিতে?
হাঁটবে, চলবে, গান করে বেড়াবে, নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে পারবে না কি? ওই জীবনটাকে ফিরিয়ে দিতে এটা কি সম্ভব? মনকে শান্ত করুন। সব ভালোরই একটা শেষ থাকে, মেনে নিন। মেয়েটি তো ভারী ভালো গায়। ওর কান পড়ে আছে এদিকে। আপনার কথা শুনে গিয়ে উঠল। কথা বলতে পারছে না ভালো করে, গানটা গাইছে কি করে কে জানে। ওর জীবনী শক্তিটাই ওকে গিয়ে গাইয়ে দিয়েছে। আসলে গানটা তো ওর খুব নিজের জায়গা, ভালোবাসার জায়গা। ওরটা দিন ও রয়েছে। আসলে যে এত ভালো গান গায়, এত অকালে চলে যায়, মেনে নেওয়া যায় না। না না আমি আমি কিছু জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমার শুনে যাবো। কিচ্ছু জানি না লোকটা, কিচ্ছু জানি না। আমার তুমি গাড়ি বাতি থাকো, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না লোকটা, কিচ্ছু জানি না। আপনি কলকাতায় কিছু মনে করবেন না, এমনিতেই তো মাথা ঠিক নেই। তারপর আমার মেয়েটাকে বড্ড ভালোবাসে। বিশ্বাস সান্যাল, ডাক্তাররাও মানুষ, তাদেরও একটা ফিলিংস থাকে। ওনার কথা মনে করবার মতো অমানুষ আমি এখনো হয়ে উঠতে পারিনি। আচ্ছা, আমি চলি। আপনার ফিসটা যদি আপনার ভাইপোর ট্রিটমেন্ট করি নিশ্চয়ই নেব, অনেক রাত হয়ে। আচ্ছা ঠিক আছে। একটু চা করে দেবে, মাথাটা বড্ড ধরে আছে। দিচ্ছি, একটু পরে। তার আগে আমার কয়েকটা কথা আছে। কি কথা? শোনো, এখানে এসে বসে। তুমি বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করো।
করে না, উনি আমাদের অবস্থার সুযোগ নিতে চাইছেন। রাত্রি, এখন এইসব কথা ভাবছো কি করে? তোমার কি মাথা খারাপ হয়ে না, গেছে? হয়নি। এরপর আরো বড় আঘাতটা যখন সত্যি সত্যি এসে পড়বে, তখন হয়তো আমিও দুর্বল হয়ে পড়বো। তখন হয়তো আমার আবেগ আমাকে স্বার্থপর করে তুলবে। তাই আজ এখনই আমি এই কথাগুলো তোমায় বলতে চাই। প্লিজ, তুমি না করো না। বেশ, বলো। তুমি বাড়িটা বেঁচে দাও। সেই টাকায় আমরা বিদেশে নিয়ে গিয়ে বাবলুর চিকিৎসা করাবো। আমাদের মেয়েটা তো চলেই যাচ্ছে, ছেলেটা অন্তত বাঁচুক। আর আর একটা ভাড়া বাড়ি দেখো, খুব ছোট নয়, সেখানে তুমি, আমি, ছোট ঠাকুরপো, সুর, বাবলু, সবাই মিলে একসাথে থাকতে পারবো। জানি তোমার একটু কষ্ট হবে চালাতে, কিন্তু আমরা সবাই মিলে ঠিক চালিয়ে নেব। তুমি বিশ্বাস রাখো আমার উপর। কি রে ছোট, পারবো না? বল। দিদি, আমি বড় ছোট, অনেক গো। তোমার মতো মন আমার নেই। দুর্ভাগ্যিস। কিন্তু মা তার সন্তানের জন্য ভাবে না, সে তো স্বার্থপর হবে। নিজের সন্তানের ক্ষতি জেনে যে মা চুপ করে থাকে, সে তো মাই নয়। তুই কিচ্ছু ভুল করিসনি। আজকে আবার তোমায় নতুন করে চিনলাম রাত্রি। এতদিন মনে মনে তোমাকেই দোষ দিয়ে এসেছি, তুমি তার অসুখের জন্য। এ কথা কোনোদিন মুখ ফুটে তোমাকে বলিনি, কিন্তু আজ ডাক্তারবাবু যখন বাবলুর রিপোর্ট থেকে বললেন, তখন আমি জানতাম মেয়েদের কপালটা এমন, সবার আগে দোষের ভাগী তারাই হয়। এর জন্য আমাদের সভ্যতা দায়ী। এই সভ্যতাই তো তোমাদের এমন করে ভাবতে শিখিয়েছে। যাকে ছাড়ো সব কথা, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আর হ্যাঁ, একটা কথা, মেয়ের সামনে চোখের জল ফেলো না, তাতে ওর কষ্টটা আরো বাড়ে। হয়নি তবু সুমিকে নিয়ে খেলছে। আমাদের পিঠে কামড়ে মতো মেউ মেউ করে বলছে, বাবু तुम्हारा भाई जी को हम कहीं नहीं ले जाएगा, कहीं नहीं ले जाएगा।
উত্তর দিয়ে জানিস কাকে কাকে চাই আর পচাবো লোকটা কি বলে জানিস তুমি কি বলে জানিস বলে পচা পচা বাবু হবে কেন পচা তো আমার ছেলে আমি বুঝে আমার বাবা বুঝেছিস আমি তো বলবো একদম বসাই আমার আপনার ছেলে শুনি দরকার ছেলে রাখুন না পৌঁছে রাখুন না লোকটা খালি চাই না আর বলে কেন কি দরকার কেন আমার মত করবো হ্যাঁ শুনি আমার ভীষণ মজা করবো মজা করবো না আমি চিন্তা করে বলো মশাই আপনার ছেলে কামলে থেকে টাকা নিয়েছে এখন সুদা দিচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে ডাকুন ওকে সব চুপচাপ জানিস কোনো আওয়াজ নেই এদিকে আশপাশের বাড়ি থেকে না এই দরজা জানলা সব হুটা খুলে যাচ্ছে আর এর মা ওর বউ সব উকি দেখছে একটু পারে খালিগা এই শীতে খালিগা হাফের শেষ হলো বাবা বলা যায় বাবা বাড়ি নেই তুমি বাচ্চা ছেলেকে মিথ্যে বলতে শিখতে হ্যাঁ আমার মাত্র করবো যাবে তোমাদের করবো যাবে শোনা তোমার বাবাকে বলো বাবাকে বলে এক্ষুনি বাড়িতে আসতে তাহলে কাকুরা তোমাদের দরকার সঙ্গে হালু করে দিবে হ্যাঁ এটা শুনে বাচ্চারা গল্পটা মনে না তুমি তুমি হাসিস না কেন মনে রাখবে গল্পটা ঠিক আছে আমি আরেকটা গল্প বলছি আরেকটা ছেলে জানিস তার নাম কি শ্যামল হ্যাঁ শ্যামল ছেলেটা দেখতে শুনতে খারাপ নয় দেখতে শুনতে একটু খারাপ নয় কিন্তু কেমন মেয়ে দিয়েছে রে মেয়ে হাবা হ্যাঁ সে একটা ওই সুলতানকে পাকড়েছে ওকে পাকড়ে না জপিয়ে টাকা নিয়েছে ওই কি কানে কি বলে রে বলল হ্যাঁ সিঁড়ি করবে বলে হ্যাঁ এদিকে টাকা দিচ্ছে না তো পালিয়ে বেড়াচ্ছে একদিকে খপ করে ধরলা ও মা শুনি বিশ্বাস করতে পারবি না এই পড়েছি এটা কি বলে জানিস এটা কিন্তু আমার না গলায় ব্যথা হ্যাঁ অন্য একদিন আসবে পরে কথা বলবো কি করিস বল আমি বেড়াকে ক্যাট করে ধরলাম কি পায় না তার টাকা চাইলে এটা ধরে বেড়া হ্যাঁ পালিয়ে বেড়াচ্ছ অমনি ছেলেটা কি ভাবতে পারবে শুনি কি বাজে লোকেরা ছেড়া বলো কি বলে বলো মোকড়া মিশে গায়ে হাত দিচ্ছিস ঘরে ভাবন নেই বন্ধুদের গায়ে হাত দিচ্ছিস শুনে হ্যাঁ কি সাংঘাতিক লোকের সব টাকা পয়সা দিচ্ছে না কি হারামি সব লোকের তুমি কি রে মজা